আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে একটা বিষয় বলি, সেটা হলো ওকে, এখন বোর্ড আমাদের চলে আসছে। আমরা যেটা বলছিলাম যে সিনানজিয়াম কাকে বলে, তাহলে সিনানজিয়ামের সংজ্ঞা যেটা হচ্ছে যে এই যে সাইলোটাম যে প্লান্ট যেটা থাকবে, এটার যে কক্ষ থাকবে, এই কক্ষের উপরে একটা শঙ্কুপত্র থাকবে এবং এর পোরানজিয়ামের আকৃতি হবে কয় কক্ষ বিশিষ্ট, অর্থাৎ তিনটা চেম্বারে বিভক্ত থাকবে। এইরকম যে স্পোরাঞ্জিয়াম গঠন হবে সেটাকে বলা হচ্ছে কি সিরাঞ্জিয়াম। তাহলে কয় কক্ষ বিশিষ্ট? তিন কক্ষ বিশিষ্ট যে স্পোরাঞ্জিয়াম সৃষ্টি হয় সাইলোটামে, তাকে বলা হয় হচ্ছে হলো কি সিরাঞ্জিয়াম। এরপর আমাদের আরেকটা কোশ্চেন আছে যে সাইলোটামের স্পোরোফাইটের চিহ্নিত চিত্র অঙ্কন করো। এই গোপাই, হ্যাঁ, ভাবছি না কি করবো। প্রতিদিন পড়া হলো পড়া একেবারে এইবার পড়া লিখে দেবো। আচ্ছা, তোমরা কথাগুলো বলতে পারো? আচ্ছা, আই এম সরি যে আসলে আমার বাচ্চা হঠাৎ করে রুমে চলে আসছে, ফ্যানের পাশে চলে গেছে আর কি। টেবিল ফ্যান দেওয়া আছে, একটা হাত দিতে গিয়ে ছাড়ছিল, যার কারণে আসলে তাকে নিবৃত করা। আচ্ছা, আমরা এবার একটা কোশ্চেন আছে, আমরা একটু কোশ্চেনটা লিখবো যে সাইলোটামের স্পোরোফাইটের গঠন আর একটা আছে গ্যামেটোফাইটের বৃদ্ধি এবং বিকাশ। দুইটা কোশ্চেন। আমরা প্রথমে গ্যামেটোফাইটের যে বিষয় যেটা আছে আমরা একটু লিখে নিই যে সাইলোটামের সাইলোটামের গ্যামেটোফাইটের বৃদ্ধি ও বিকাশ। তাহলে সাইলোটামের বৃদ্ধি এবং বিকাশ কিভাবে সংঘটিত হয় সেই বিষয়টা আমরা জানবো। তো আমরা যেটা দেখেছিলাম যে একটা স্পোরাঞ্জিয়াম সেল সাইলোটামের যে স্পোর গুলো থাকে সেগুলো হলো কি সমরের, অর্থাৎ হোমোস্পোরাস, একই রকম তাদের স্পোর গুলো থাকে। তো স্পোরের সাধারণত কি থাকে, একটা নিউক্লিয়াস থাকে। তাহলে এখন পরবর্তীতে যে কাজটা হয়, এই যে এই গ্যামেটোফাইটের যে বিষয়, যেটা গ্যামেটোফাইটকে আমরা কেন বলতেছি, যে এদের যে নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা থাকে হলো কয়, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড স্যারেরা? হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড থাকে। তাহলে এখন এই হ্যাপ্লয়েড যে অবস্থায় যেটা আছে, এই স্পোরটা আস্তে আস্তে কি হতে থাকে, বিকশিত হতে থাকে, অর্থাৎ বড় হতে থাকে। তো এটা যদি বড় হয়, আমরা যেটা জানি যে নিউক্লিয়াস গুলো আস্তে আস্তে কি হতে থাকে, বিভাজন হতে থাকে। তো নিউক্লিয়াস যখন বিভাজিত হয়, অর্থাৎ এই স্পোরটা মূলত যে কাজটা করে সেটা হলো কি অঙ্কুরিত হতে হয়। তাহলে যখন এটা অঙ্কুরিত হচ্ছে, তার মানে এটার শেপটা স্পোর থেকে আস্তে আস্তে তারা বের হয়ে যাচ্ছে। অর্থাৎ বের হয়ে যাচ্ছে মানে এরকম একটা শেপ গঠন করতেছে। এরপরে আস্তে আস্তে তাদের শেপটা আহ এরকম টাইপের গঠন নিয়ে যাচ্ছে এবং ফাইনালি দেখা যাচ্ছে যে তাদের গ্যামেটোফাইটের যে বডি, যেটা আমরা একটু বই থেকে নেই ছবিটা।
তাহলে আমরা দেখলাম যে এখানে একটা নিউক্লিয়াস, একটার পরে এটা আস্তে আস্তে কি হবে, অঙ্কুরিত হবে, একটা থেকে দুইটা, দুইটার পরে এই সংখ্যাটা আস্তে আস্তে কি হবে, বাড়তে থাকে। এবং বাড়তে থাকলে পরে এটার শেপটা আস্তে আস্তে কি অনিয়মিত আকার হতে থাকে। এবং আমরা এই গ্যামেটোফাইটের যে পরিণত যে গ্যামেটোফাইট যে বডি যেটা, সেটা কি রকম হয়। এটা দেখতে অনেকটা ওই যে আমরা একটা ছবি দেখাই যে এরকম ভাবে শেপ নিয়ে ও আস্তে আস্তে এরকম হয়েছে, এরকম হয়েছে, এভাবে এরকম একটা শেপ। অর্থাৎ কিং কর্তব্য বিমূঢ়, যেরকম আর কি, মানে কোনো একটা গঠন কিনা সুনির্দিষ্ট। এখন এই সেলের ভিতরে, অর্থাৎ এই অবস্থার ভিতরে আমরা জানি যে এই গ্যামেটোফাইটিকের যে কোষ দেহটা রয়েছে, এটা মূলত কি থাকে, প্যারেনকাইমা জাতীয় কোষ থাকে। এই প্যারেনকাইমা কোষগুলো মাঝে মাঝে তাদের যে যৌনাঙ্গ, যৌনাঙ্গ দুইটা জিনিস তৈরি হয়। আমি এটা জাস্ট এটা একটু শেপটা দেওয়ার চেষ্টা করি। আসলে বেসিক জিনিসটা আমাদের এখানে যেটা দেখাতে হবে সেটা হচ্ছে এই যে প্রাচীর যেটা আছে, এই প্রাচীরের গা দিয়ে এরকম কলস আকৃতির, হ্যাঁ, কলস আকৃতির শেপ বা নাশপাতি আকৃতির যে শেপ গুলো দেখা যাবে বিভিন্ন জায়গায়, এরকম নাশপাতি আকৃতির একটা গঠন দেখা যাবে, পুরো দেহ অময় হবে। এই নাশপাতি আকৃতির যে গঠন যেগুলো দেখা যাচ্ছে এখানে, আমরা আরো একটু দেখা প্রচুর আঁকানো যায়। এই জন্য তোমাদের বলেছিলাম যে শেপ যত ছোট হবে তত এটা আঁকানোর সুবিধা। তাহলে এই জায়গাগুলোতে যে জিনিসটা তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে কি এক একটা আর্কিগোনিয়াম। এগুলোকে কি বলা হচ্ছে, এক একটা আর্কিগোনিয়াম। এবং এই আর্কিগোনিয়াম গুলো সাথে সাথে মাঝখানে এই দেহ বরাবর বৃত্তাকার কি তৈরি হবে, অ্যান্থেরিডিয়াম তৈরি। তাহলে এগুলো হচ্ছে কি আর্কিগোনিয়াম। আর এই মাঝখানে যে বিষয়টা দেখতেছি সেটার নাম হচ্ছে অ্যান্থেরিডিয়াম। আমরা টার্মগুলো ইংরেজিতে দেখলে আমার মনে সুবিধা হবে। রি সরি রে ডি আম, অ্যান্থেরিডিয়াম। আর এখানে যেটা তৈরি হলো যে নাশপাতি আকৃতির, এটার নাম হচ্ছে কি আর কি, আর কি গোনিয়াম। তো এই আর্কিগোনিয়াম পরবর্তীতে কি হবে, সেখান থেকে মূলত আমাদের তৈরি হবে ডিম্বাণু। অর্থাৎ এটা এক তৈরি করবে, আর অ্যান্থেরিডিয়াম থেকে তৈরি হবে আমাদের শুক্রাণু, এবং পরবর্তীতে এই দুইটার মিলনের মাধ্যমে আবার পুনরায় স্পোর বা জাইগোট গঠন করবে। তাহলে আমরা এই অংশ থেকে এতটুকু বলতে পারি যে এই একটা গ্যামেটোফাইটিক যে বডি আছে, পুরো বডিটা এরকম। এবং এর এটা যদি বলা হচ্ছে যে গ্যামেটোফাইটিক যে অংশ যেটা, অর্থাৎ আমরা পিঠা যেরকম ভাজি, পিঠা হয় না, তাহলে এই অংশটা, অর্থাৎ যদি একটা জিনিসের দুইটা তল থাকে, উপর পৃষ্ঠ এবং নিচু পৃষ্ঠ যদি থাকে, তাহলে উপর পৃষ্ঠের মূল গঠনগুলো হচ্ছে এরকম, আর নিচের দিকে যে পৃষ্ঠ থাকে সেই জায়গাগুলোতে কি থাকে, মূলত রাইজয়েড থাকে। নিচের দিকে কি থাকে, বিভিন্ন প্রকার রাইজয়েড। তো আমি ওই পিঠার সাথে কম্পেয়ার করলাম এই কারণে যে আমরা যদি সরাসরি এটা গঠনটা আহ উপর দিকে দেখাই তাহলে একরকম, আর নিচের দিকে দেখালে এরকম। অর্থাৎ পুরো বডিটা নিচের দিকে রয়েছে হলো আমাদের রাইজয়েড, আর উপরের দিকে যে অংশ যেটা, যেমন আমরা ওই যে পিঠা ফুলে যায় এরকম কি থাকবে, একটা অ্যান্থেরিডিয়াম থাকবে, এবং এর পাশ দিয়ে বিভিন্ন জায়গায় কি হবে, আর্কিগোনিয়ামের সৃষ্টি হবে। অ্যান্থেরিডিয়াম থেকে তৈরি হবে শুক্রাণু, এবং আর্কিগোনিয়াম থেকে তৈরি হবে ডিম্বাণু, এবং পরবর্তীতে এটা জাইগোট গঠন করবে। তাহলে এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ সাইলোটামের গঠন। বইয়ে অনেক সুন্দর করে ছবি দেওয়া আছে, এটা যদি আমি প্রত্যেকটা পার্ট পার্ট করে দেখাতে চাই অনেক সময় লেগে যাবে। আমি জাস্ট মূল থিমটা বুঝিয়ে দেওয়ার জন্য এই অংশটা অঙ্কন করলাম এবং দেখালাম। তাহলে এই যে লোমের মতো যে অংশ যেটা আছে তার নাম হচ্ছে কি রাইজয়েন্ট। লোমের মতো যে অংশটা থাকবে তার নাম রাইজয়েড, আর্কিগোনিয়াম এবং অ্যান্থেরিডিয়াম। এবং এই পান্ত এবং উপরের দিকে যে অংশ যেটা আছে এই অংশটাকে মূলত বলা হচ্ছে কি শীর্ষ মুকুট। শীর্ষ
মুকুল। তাহলে আমরা যদি এই গ্যামেটোফাইটের বৃদ্ধি এবং বিকাশের এক্সাম্পল দিতে চাই তাহলে আমরা কি বলবো, যে সাইলোটাম মূলত হচ্ছে একটা সমরেণু প্রসূ কি একটা টেইলোফাইট, এবং এর স্পোর গুলো সবগুলো একই আকৃতির হয়ে থাকে। স্পোরে যে নিউক্লিয়াস আছে এটা সাধারণত কি হতে থাকে, বিভাজন হতে থাকে। এবং একটা সেল থেকে কয়টা সেলে পরিণত হয়, দুইটা পরিণত হয়। দুইটা থেকে কয়টা হবে, আমরা এইভাবে যদি দেখাই যে চারটা পরিণত হচ্ছে। এবং এইভাবে সেল ডিভিশন হতে হতে একটা পূর্ণাঙ্গ গ্যামেটোফাইটের অবস্থার সৃষ্টি হয়। এবং এই গ্যামেটোফাইটের নিচের দিকে থাকবে হচ্ছে তার রাইজয়েড, উপরের তলে থাকবে হচ্ছে আর্কিগোনিয়া এবং অ্যান্থেরিডিয়াম। এবং উপরের আরেকটা অংশ, যে অংশ থেকে কি হয় সেলগুলো ক্রমান্বয়ে বিবর্তিত হতে আছে, সেই অংশটাকে বলা হচ্ছে কি শীর্ষ মুকুল। এখন এই ভিতরে যে ফাঁকা অংশ যেটা আছে এটা কিন্তু তোমরা এই সেল মানে আকারে এগুলো দেখা দিতে পারো। এগুলো যেহেতু প্যারেনকাইমাস সেল, এগুলো সুনির্দিষ্ট কোনো শেপ নাই, অর্থাৎ বৃত্তাকার বা ডিম্বাকার যে কোনো শেপে এটা আসতে পারে। এটা তো ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি বলতেছি, যে সাইলোটামের গ্যামেটোফাইটের বৃদ্ধি এবং বিকাশ। তাহলে এই কোশ্চেন আমরা পারবো তো? ইনশাল্লাহ স্যার। ওকে। এরপরে আর একটা কোশ্চেন আছে, যে সাইলোটামের স্পোরোফাইটের চিহ্নিত চিত্র অঙ্কন করো। স্পোরোফাইটের চিহ্নিত চিত্র অঙ্কন করো। তাই স্পোরোফাইটের যেটা গঠন, আমরা সাইলোটাম এর স্পোরোফাইটের চিহ্নিত চিত্র আমরা এটা লিখে ফেলি। এর চিহ্নিত চিত্র, তো চিত্র অঙ্কন করো। চিহ্নিত চিত্র অঙ্কন করো। সরি, এখানে মাই গড, এটা আমি তো লিখে নিই। কিসের চিহ্নিত চিত্র? স্পোরোফাইট। তাহলে স্পোরোফাইটের চিহ্নিত চিত্র অঙ্কন করো। তাহলে আমরা সেই স্পোরোফাইটের চিহ্নিত চিত্র, আমরা এটা দেখলাম গ্যামেটোফাইটিক স্টেজ। তাহলে স্পোরোফাইটিক অংশটা কোথায় রয়েছে? তাহলে স্পোরোফাইটিক এর বিষয় যেটা বলা হচ্ছে, যে পুরো যে বডি যেটা রয়েছে সেই বডিটাকে বলা হচ্ছে কি স্পোরোফাইট। স্পোরোফাইটের বাহ্যিক গঠন। তাহলে স্পোরোফাইটের যদি বাহ্যিক গঠন দেখাতে চাই আমরা, তাহলে এই স্পোরোফাইটের ছবিটা অঙ্কন করতে হবে। তাহলে অঙ্কনের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম ওটা কিন্তু আমাদের কি ছিল, গ্যামেটোফাইটিক স্টেজ ছিল। আমার সাথে সাথে তোমরা যারা ভালো ছবি অঙ্কন করতে পারো তারা ভালো আঁকবা, যারা খারাপ আঁকতে পারো তবু আঁকবা। ঠিক আছে। অর্থাৎ আঁকা কখনো কি করা যাবে না, বাদ দেওয়া যাবে না। তাহলে এই গঠন থেকে উপর দিকে একটা কি হয়ে গেল, একটা শাখা বেরিয়ে গেল। ছবিটা বেশি বড় দিতে গেলে অনেক বড় হয়ে যাবে। আমি বেশি বড় দেখাবো না, ছোট করে দেখো।
এর জায়গায় যেগুলো হচ্ছে কি আমরা যে কক্ষমুকুল বা শঙ্খপত্র দেখি, এটা সাধারণত তিন শেপ বিশিষ্ট হয়। এটা মাঝখান দিয়ে আবার রেখা দিতে হবে। বই দেখে দেখে কে কত সুন্দর করে এঁকেছে এগুলো চ্যাট বক্সে দিয়ে দিও। তাহলে এইরকম যে অংশ যেগুলো আছে সেই অংশগুলোকে আমরা কি বলবো? স্বল্পপথ। আর এই যে ত্রিলোকার যেটা শেপ, যেটা এটার নাম কি যেন আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম, মনে আছে? সিরানজিয়াম। সিরানজিয়াম। আর এই অংশটাকে বলা হচ্ছে বায়বীয় কাণ্ড। বায়বীয় কাণ্ড। নিচের দিকে যে অংশ যেটা আছে এরকম, এটার নাম হচ্ছে কি? রাইজেন্ট। কে কে ছবি আঁকাইছো, গ্রুপে দিয়েছো? চ্যাট বক্সে তো কারোরই দেখি না। আমি আমার মতো আঁকাইছি, তোমাদের মতো অত সুন্দর করে আঁকাইতে পারি না। আমি যা স্যার বোঝানোর জন্য আঁকাচ্ছে, আঁকিয়ে এখনো দিচ্ছি। কমপ্লিট হয়নি। আচ্ছা, তাহলে শেষ করো। এখনো কি সবার শেষ? আচ্ছা, যদি আহ সবার কি শেষ হয়েছে নাকি এখনো চলমান? স্যার আপনারটা দেখে আঁকাচ্ছি স্যার। শেষ হয়েছে। ওকে। আমরা এই স্পোরোফাইটের দৈহিক গঠন যেটা যদি করি, তাই স্পোরোফাইটের দৈহিক গঠনটা কি খুব সরল বা সিম্পল টাইপের। এর দেহ, এই যে এখানে একটা জিনিস, সেটা আসলে লেবেলিং করা না, এটার নাম হচ্ছে কি? রাইজোম। এই রাইজোম এটা হলো কি অবস্থায় আছে? শায়িত অবস্থায় রাইজোম, এবং খাড়া সবুজ বায়বীয় আর একটা কি আছে? কাণ্ড আছে। তাহলে যেটা মাটির নিচে আর সেটাকে আমরা কি বলতেছি? রাইজোম। আর উপরে যে বায়বীয় কাণ্ড আছে, তাহলে কাণ্ডকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। যেটা মাটির নিচে আছে সেটা হলো রাইজোম, আর উপরে আছে বায়বীয় সবুজ কাণ্ডে বিভক্ত। রাইজোমটা দেখতে কিরকম? রাইজোমটা হলো বেলনাকার, ব্যাঘ্র শাখান্বিত, সাধারণত মাটি বা আশ্রিত প্রদানকারী বস্তুর সাথে রাইজয়েড যারা এটা কি থাকে? আবদ্ধ থাকে। রাইজয়েড গুলো সাধারণত কয় কোষী হয়? 2 থেকে 3 কোষী। রাইজোমের যে কোনো শাখা থেকে সাধারণত খাড়া বায়বীয় কাণ্ডের সৃষ্টি হয়। অবশ্য পরাশ্রয়ী উদ্ভিদের কাণ্ডে ঝুলে থাকতে পারে। কাণ্ডের গোড়ার দিক সিলিন্ডারি ন্যায় লম্বাটে এবং রিবযুক্ত। এগুলো আমরা ছবিতেই দেখতে পাচ্ছি। উপরের শাখাগুলো কি থাকে? স্বল্পপত্র থাকে। এবং স্বল্পপত্রের সাথে সাথে আহ কি থাকবে? এর কাণ্ডগুলো, এই যে এখানে যে বিষয় যেটা, ব্যাঘ্র শাখা। ব্যাঘ্র শাখা বলতে যে এই শাখাটা যে একটা অংশে সমানভাবে দুইটা অংশ কি হয়েছে? বিভক্ত হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে কি? ব্যাঘ্র শাখা। এবং উপরের শাখাগুলো তৃণাকার এবং চ্যাপ্টা, ত্রিকোণাকার।
অর্থাৎ আমরা ওই যে সাইপ্রেসি ফ্যামিলির যে প্লান্ট গুলো দেখেছিলাম, সাইপ্রেসির কাণ্ডটা কয়েক কোণ আকৃতির, তিন কোণ আকৃতির, এটাও এজ সেম সেই তিন কোণ আকার থাকে এবং চ্যাপ্টা থাকে। এবং উপরের শাখাগুলোতে স্বল্পপত্রে নাই ক্ষুদ্র উপাঙ্গ সর্পিলাকে অবস্থান করে। উপরের কাণ্ড সাধারণত বহুবর্ষজীবী এবং বাইরের শাখান্বিত হতে গুল্ম আকারে ধারণ করতে পারে। পরিবেশ ভেদে এদের দৈর্ঘ্য অনেক, মানে 8 থেকে, এখানে বই লেখা আছে 8 সেন্টিমিটার থেকে 1 মিটার পর্যন্ত হতে পারে। সাইলোটমের বায়বীয় অংশ বা কাণ্ডকে পাতা বা ফন্ট বলে অভিহিত করেছেন এবং উপাঙ্গকে পত্রক বা পিনা বলে অভিহিত করেছেন। বায়বীয় কাণ্ড মাটিতে প্রবেশ করলে রাইজোমে পরিণত হয়। রাইজোম মাইক্রোরাইজাল ছত্রাকে অবস্থান করে। কাণ্ড রাইজোম বৃদ্ধির শীর্ষ কোষের মাধ্যমে ঘটে। কাণ্ডের উপর দিকে দ্বিবিভক্ত হয়ে উপাঙ্গে স্পোরাঞ্জিয়াম উৎপন্ন করে। এখানে এতটুকু গঠন আমাদের বলতে হবে। তাহলে এই গঠনটা যদি আমরা সহজভাবে একটু বর্ণনা করতে চাই, তাহলে যে সাইলোটামের দেহকে কাণ্ড সাধারণত কয় ধরনের থাকে, দুই রকম থাকে। একটা হলো শায়িত, এবং যেটা মাটির উপর অবস্থান করে সেটাকে বলা হয় রাইজোম। এবং রাইজোমের উপরে বায়বীয় সবুজ কাণ্ড দেখা যায়। এবং এই কাণ্ড থেকে যে শাখাগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে সাধারণত কি, ব্যাঘ্র শাখা বিশিষ্ট। এবং এই ব্যাঘ্র শাখার উপরের দিকে শল্কপত্র অবস্থান করে। এবং এর এই শল্কপত্রের কোটরে সিনানজিয়াম অর্থাৎ কক্ষ বিশিষ্ট সিনানজিয়ামের সৃষ্টি হয়। এবং এই ব্যাঘ্র শাখা বিশিষ্ট যে আহ, শাখাগুলো, এগুলো সাধারণত কি থাকে, ত্রিকোণাকার হয়ে থাকে। এবং রাইজোম যেটা থাকে, রাইজোমের আহ কি থাকে, রাইজয়েড থাকে। এবং রাইজয়েড গুলো সাধারণত 2 থেকে 3 কোষ বিশিষ্ট হয়ে থাকে। এবং এরা মাটির সাথে উদ্ভিদকে আটকে রাখে। তো যে সমস্ত উদ্ভিদগুলো অর্থাৎ সাইলোটাম গুলো পরাশ্রয়ী, তারা এই রাইজয়েডের মাধ্যমে বিভিন্ন উদ্ভিদকে আটকে রাখতে সহযোগিতা করে। আমার মনে হয় এতটুকু লিখলে পরে তোমাদেরই হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের ছবি অঙ্কন এবং এই গঠন বৈশিষ্ট্যটা আমাদের কি করতে হবে। আশা করি তোমরা পারবে। এরপরে ছিল আর একটা কোশ্চেন, যে সাইলোটামকে জীবিত টেরিডোফাইটের মধ্যে আদি বিবেচনা করা হয় কেন? আদি এবং উন্নত, আদি বলা হয় কেন? আদি শব্দের অর্থ কি? তাহলে আমরা এই কোশ্চেনটা, এই কোশ্চেন নিয়ে কারো কোনো কি আছে, বক্তব্য আছে? এই টপিকস নিয়ে কারোর আছে, যে সাইলোটমের স্পোরোফাইটের গঠন যেটা, এটা নিয়ে কারোর কোনো কথা আছে? নাহলে আমি না স্যার। পরবর্তীটা। না স্যার, ক্লিয়ার একদম। আচ্ছা, এখন আমরা দেখবো যে জীবিত টেরিডোফাইটের মধ্যে সাইলোটামকে সবচেয়ে আদি বলা হয় কেন। তাহলে সাইলোটামকে আহ কে সবচেয়ে আদি টেরিডোফাইট কেন বলা হচ্ছে? আদি টেরিডোফাইট, কেন বলা হয়? তাহলে কেন বলা হয়, এই প্রশ্নের ব্যাখ্যাটা আজকে আমরা জানার চেষ্টা করব। তাহলে আমরা যেটা দেখতেছি যে বিলুপ্ত যে ফসিল, মানে আমরা ফসিলের ইতিহাস তো সবাই জানি, যে প্রাচীনকাল থেকে যে সমস্ত উদ্ভিদের দেহ অংশ বিশেষ পাওয়া গেছে, এবং যেগুলো পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই বৈশিষ্ট্যগুলো অনেক কার সাথে অ্যাডজাস্ট করতেছে, টেরিডোফাইটের সাথে অ্যাডজাস্ট করতেছে। তো এই জীবাশ্মগুলোর ভিতরে সমস্ত জীবাশ্মগুলো কিছু কিছু জীবিত উদ্ভিদের সাথে মিলে গেছে। আমরা যেমন সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলতে পারি, জিঙ্কো বাইলোবাকে জীবন্ত জীবাশ্ম বলতে পারি, ঠিক তদ্রুপ এখানে বলা হয়েছে সাইলোটোপসিডা শ্রেণীর টেরিডোফাইট আদি হলেও জীবিত টেরিডোফাইটের মধ্যে সাইলোটাম সবচেয়ে আদি। কারণ বৈশিষ্ট্যগুলো সে আদি প্রকৃতির রয়েছে, যে এদের দেহ জীবিত টেরিডোফাইটের মধ্যে সবচেয়ে সরল। তাহলে 1 নম্বর হলো যে এদের দেহ গঠন কি প্রকৃতি, সরল প্রকৃতি, সরল
প্রকৃতি। 2 নম্বরে যেটা বলা হচ্ছে, আদি ফসিল টেরিডোফাইটের নয় এদের দেহের আদর্শ পাতা ও মূল নেই। আমরা কিন্তু ওই স্পোরোফাইটের গঠনে দেখেছি যে এদের কি নেই, মূল নেই। এদের মূলের পরিবর্তে কি আছে, রাইজয়েড আছে নাকি? মূল এবং পাতা নেই, পাতার পরিবর্তে কি আছে বলতে পারবা? কি বললাম, শল্কপত্র রয়েছে। আচ্ছা, এই কথাটাই আবার লিখছে যে পাতার পরিবর্তে, যে এদের আমরা প্রথম বললাম যে এদের মূল নেই এবং পাতা নেই। বলা হয়েছে যে পাতার পরিবর্তে ক্ষুদ্র শিরাবিহীন শল্কের ন্যায় উপাঙ্গ রয়েছে। তাহলে পাতার ন্যায় কি রয়েছে, শল্কপত্র, যেটাকে আমরা বলতেছি শল্কপত্র, অর্থাৎ পাতার ন্যায় এক ধরনের উপাঙ্গ আছে যেটাকে শল্কপত্র বলা হচ্ছে। মূলের পরিবর্তে রাইজমে কি থাকতেছে, রাইজয়েড। তাহলে আমাদের যেহেতু মূল নাই, যেহেতু মূল এবং পাতা এদের কি নাই, তাহলে এই মূলের পরিবর্তে কি আছে, রাইজোমে, রাইজোমে রাইজয়েড আছে, রাইজোমে, সরি, রাইজয়েড আছে। তাহলে 5 নম্বরে আমরা কি বলতেছি, 5 নম্বরে বলতেছি হলো স্টিলি আদি ধরনের, অর্থাৎ পোটোস্টিলি। পরিণত কাণ্ডে মেডুলেটেড পোটোস্টিলি থাকলে গোড়ায় কচি শাখা এবং রাইজোমে হ্যাপ্লোস্টিলি বা অ্যাক্টিনোস্টিলি দেখা যায়। তাহলে স্টিলি যেটা আছে সেটা হলো মূলত কি, স্টিলি হচ্ছে, স্টিলির প্রকার প্রোটো স্টিলি। স্টিলির প্রকৃতি হচ্ছে কি প্রোটোস্টিলি, তবে আহ থাকলেও গোড়ায় কচি শাখা এবং রাইজোমে হ্যাপ্লোস্টিলি বা অ্যাক্টিনোস্টিলি দেখা যেতে পারে। পোরাঞ্জিয়াম পার্শ্ব শাখার প্রান্তে উৎপন্ন হয়। এটা একটা বৈশিষ্ট্য যে পোরাঞ্জিয়াম পার্শ্ব শাখার প্রান্তে উৎপন্ন হয়, এবং স্পোর হচ্ছে কি হোমোস্পোর। আমরা এটা আগেও বলেছি, এদের স্পোর গুলো হচ্ছে কি হোমোস্পোর, অর্থাৎ একই ধরনের এরা স্পোর উৎপন্ন করে। 7 নম্বরে বলা হয়েছে পুরাণ স্পোরোফাইটের রাইজোম এবং গ্যামেটোফাইটের বাহ্যিক গঠন প্রায় একই রকম, অর্থাৎ হোমোলগাস। উভয় গঠন সিলিন্ড্রিক্যাল, রাইজয়েড যুক্ত এবং মাইক্রোরাইজাল ছত্রাক ধারণ করে। তার মানে সাইলোটোমের ক্ষেত্রে একটা বিষয় হলো যে মাইক্রোরাইজাল যে ছত্রাক আছে এটাই করে। হোমোলগাস থিওরি অনুসারে আদি টেরিডোফাইট, স্পোরোফাইট এবং গ্যামেটোফাইট একই রকম ছিল। অর্থাৎ আমরা ওখানে যে বিষয়টা দেখেছিলাম যে গ্যামেটোফাইটের ক্ষেত্রে কি আছে, রাইজয়েড যুক্ত আছে, এবং স্পোরোফাইটের ক্ষেত্রেও আমরা দেখলাম যে রাইজোমে কি আছে, রাইজয়েড আছে, এবং উভয়ে মাইক্রোরাইজাল নামক ছত্রাক কি করতে পারে, ধারণ করতে পারে। এবং এদের গঠনগতভাবে তেমন কোনো পার্থক্য না থাকায় এদেরকে বলা হচ্ছে হলো কি যে হোমোলগাস, একই রকম গঠন বিশিষ্ট। আর আদি যে সমস্ত উদ্ভিদগুলো ছিল সেখানেও এজ এ সেম কথাই বলা হচ্ছে যে তাদের স্পোরোফাইটিক এবং গ্যামেটোফাইটিক যে দশা দুইটা একই রকম ছিল। তার মানে সেখানে তেমন কোনো পার্থক্য দেখা যায় না। তাহলে আমরা বলতে পারি যে 7 নম্বরের কিওয়ার্ড হচ্ছে যে স্পোরোফাইট, স্পোরোফাইট এবং গ্যামেটোফাইট কিরকম, একই রকম। অর্থাৎ স্পোরোফাইট এবং গ্যামেটোফাইট একই রকম। এই বৈশিষ্ট্যটা হচ্ছে কার, আদি যে সমস্ত টেরিডোফাইট আছে তাদের। এরপরে আমাদের যে কোশ্চেন যেটা রয়েছে যে আহ, সুপ্ত পাতা ও মূলবিহীন ভ্রূণ টেরিডোফাইটের মধ্যে সবচেয়ে প্রাচীন বৈশিষ্ট্য। তাহলে সুপ্ত পাতা, অর্থাৎ যে স্বল্পপত্র যেটা আছে, এটা এটা আসলে পাতা নয় কিন্তু একটা উপাঙ্গ বিশিষ্ট মাত্র। তাহলে এই বৈশিষ্ট্য যেটা আমরা লিখতে পারি যে সুপ্ত পাতা ও মূলহীন ভ্রূণ টেরিডোফাইটের মধ্যে সবচেয়ে প্রাচীন বৈশিষ্ট্য। অর্থাৎ এখানে পাতা আছে আর মূলহীন কি তৈরি হবে, ভ্রূণ সৃষ্টি হবে। অর্থাৎ আমরা লিখতে পারি যে
মূলহীন ভ্রূণ, মূলহীন ভ্রূণ আর হচ্ছে সুপ্ত পাতা, অর্থাৎ পাতা নেই কিন্তু পাতার মতো। এই দুইটা বৈশিষ্ট্য হচ্ছে কার মতো? আদি টেরিডোফাইটের মতো। এই কারণে সাইলোডামকে সবচেয়ে আদি টেরিডোফাইট বলা হয়। কোশ্চেনটা যদিও গ বিভাগে, কিন্তু আমাদের এখানে এতটুকু আছে এবং এতটুকু লিখতে হবে। তাহলে আমরা পারবো এটা, যে সাইলোডামকে টেরিডোফাইটের মধ্যে আদি বিবেচনা করা হয় কেন? কেন করা হয়? যে এদের দেহ গঠন সরল প্রকৃতির, এদের মূল এবং পাতা নেই, এদের পাতার পরিবর্তে কি থাকে? শল্কপত্র থাকে। রাইজোমে মূলের পরিবর্তে কি থাকে? রাইজোয়েট আছে। এদের স্টিলগুলো প্রোটোস্টিলি, তবে কাণ্ড বা গোড়ায় কি থাকে? অ্যাক্টিনোস্টিলি বা হ্যাপ্টোস্টিলি থাকে। এদের স্পোর গুলো সবগুলো হলো হোমোস্পোর। স্পোরোফাইট এবং গ্যামেটোফাইট সবগুলো কিরকম দেখা যায়? একই রকম দেখা যায়। এবং মূলহীন ভ্রূণ এবং সুপ্ত পাতা, যেটা আদি টেরিডোফাইটের অন্যতম একটা বৈশিষ্ট্য। মানে এখানে যদিও কিওয়ার্ড গুলো লেখা আছে, এই ওয়ার্ড গুলো জানা থাকলে তুমি খুব সুন্দরভাবে এই প্রশ্নের ব্যাখ্যা আমরা দিতে পারবো। আর কারো কোনো এই টপিকস নিয়ে কোনো কোশ্চেন আছে? কেউ মনে হয় চ্যাট বক্সে কিছু লিখেছো, ছবি দিয়েছো না লিখেছো? ও, ছবি দিয়েছো। আমি এটা ক্লোজ করি। ওকে, আমাদের পরে আর একটা কোশ্চেন আছে, এলো সাইলোট্যালিস বর্গের জাতিজনী গুরুত্ব বর্ণনা করো। জাতিজনী মানে হচ্ছে আমরা যেটা জানি যে ফাইলোজেনেটিক বা বিবর্তনবাদের মাধ্যমে কিভাবে একটা উদ্ভিদ তৈরি হয়। তাহলে আমরা এটা একটু লিখে ফেলি। আমরা বলছি কি সাইলোট্যালিস, সাইলোট্যালিস বর্গের জাতিজনী গুরুত্ব। তাহলে জাতিজনী গুরুত্ব কিরকম আছে সেই বিষয়টা আমরা বলবো। ফার্স্ট ওয়ান হলো ফাইলোজেনি কেন বলা হচ্ছে। জীবিত টেরিডোফাইটের মধ্যে সাইলোটাম সবচেয়ে সরল, যেটা আমরা আগেও পড়েছি। আদি বৈশিষ্ট্য অর্থাৎ সরল ও আদি বৈশিষ্ট্যগুলো পূর্বে আলোচনা করেছে। এই সকল আদি বৈশিষ্ট্য বিলুপ্ত ফসিল টেরিডোফাইটের সাইলোপসিডা যে শ্রেণী আছে উদ্ভিদেও দেখা যায়। তাই এই শ্রেণীর উদ্ভিদের মধ্যে সাইলোটাম বিশেষভাবে সম্পর্কিত এবং অন্য কোনো গ্রুপের টেরিডোফাইটের সাথে এত ঘনিষ্ঠ সম্পর্ক দেখা যায় না। স্টিল এবং প্রাঞ্জিয়াম গঠন যে সামান্য পার্থক্য, তা উন্নত সাইলোটামে দেখা যায়। কোনো কোনো বিজ্ঞানী মতে তা দীর্ঘ সময়ের অভিযোজন ও অভিব্যক্তির ফল। কারণ সাইলোটামকে সাইলোফাইটোপসিডার সাথে সাধারণত একই বিভাগ সাইলোফাইটাতে রাখা হয়েছে। এখানে একটা বিষয় তোমাদের আমি বলি নেই, এটা আমার ভুল হয়েছে, যে আমরা যে টেরিডোফাইটের যে চারটা শ্রেণীর কথা বলেছিলাম তার ভিতরে সবচেয়ে আদি শ্রেণী হচ্ছে সাইলোফাইটা। এই সাইলোফাইটার দুইটা শ্রেণী ছিল। একটা হলো কি সাইলোটপসিডা, আর একটা হলো সাইলোপসিটা। এই সাইলোপসিটার যে বৈশিষ্ট্য যেগুলো আছে এগুলো সবগুলোই হচ্ছে কি বিলুপ্তপ্রাপ্ত ফসিল। আর এই সাইলোটামের যে বৈশিষ্ট্য যেটা আছে সেই বৈশিষ্ট্যগুলোর সাথে এই সাইলোফাইটোপসিডার যে শ্রেণীর যে ফসিলগুলো আছে তাদের সাথে হুবহুব কি আছে, মিল আছে, যেটা অন্য কোনো এর সাথে দেখা যায় না। এবং এখানে বলা হচ্ছে যে কিন্তু এদের সিনাঞ্জিয়াল, স্পোরাঞ্জিয়াম এবং টেলোমিক পাতা, টেলমিক পাতা মানে যে শল্কপত্র যেটা আমরা দেখেছিলাম যে অ্যাপেন্ডিসাইট অনেকটা ভিন্ন প্রকৃতির হয়। সাইলোটাম এবং টাইনোস্পেরিসকে আলাদা শ্রেণীতে রাখার পক্ষে ক্রনফিশ বা তাক্তজান মতামত প্রদান করেছিলেন। স্পোরোফাইটের রাইজোম বা গ্যামেটোফাইট বৈশিষ্ট্য মিল থাকায় সাইলোটামের উৎপত্তি শৈবাল থেকে বলেও অনেক বিজ্ঞানী মনে করেন।
আবার লাইকোফাইটা এবং স্ফেনোফাইটার সাথে কিছু বৈশিষ্ট্য সাইলোটামের মিল থাকে। দেখা যায় যে আধুনিক কালের ফার্নের সাথেও সাইলোটামের মিল খুঁজে পাওয়া যাচ্ছে। তাহলে এয়ার স্মিথ এট ওয়াল 2006 সাইলোটামকে ফার্ন মিত্র হিসেবে অফিওগ্লোয়ালেস বর্গের সাথে সম্পর্কযুক্ত বলে মনে করেন। তারা আণবিক ফাইলোজেনি বিশ্লেষণ করে সাইলোটেলেস অর্থাৎ সাইলোটাম বা টেমিওস্পেরিস বা অফিওগ্লোয়ালেস বর্গ দুটি একত্রকে সাইলোটোপসিডা শ্রেণীর অন্তর্ভুক্ত করেছিল। তার মানে হলো যে কিছু কিছু বৈশিষ্ট্য আমরা ফার্নের সাথে সাদৃশ্যপূর্ণভাবে দেখতে পাচ্ছি। এই কারণে এটা হচ্ছে কি বিবর্তনের ধারা। তাহলে বিবর্তনের ধারা হচ্ছে যে জীবাশ্ম যেটা ছিল সাইলোপসিডা তার সাথে এদের মিল আছে, এবং সেখানে তাদের একটি উন্নত বৈশিষ্ট্য যেটা আছে সেটা হলো কি সিনানজিয়াল স্পোরাঞ্জিয়া এবং টেলোমিক পত্র। পরবর্তীতে দেখা গেল যে এদের কি হচ্ছে, যে এদের স্পোরোফাইটের রাইজোম এবং গ্যামেটোফাইটের মিল দেখা যাচ্ছে কার সাথে, শৈবালের সাথে। তাহলে অনেক বিজ্ঞানী মনে করলো যে শৈবাল থেকে উৎপন্ন হয়েছে। আবার লাইকোফাইট এবং স্পোনোফাইটের শাখায় কিছু সাইলোটাম এর কিছু কিছু বৈশিষ্ট্য পাওয়া গেল যেগুলো অনেক উন্নত এবং ফার্নের সাথে সমৃদ্ধ, মানে সম্পর্কযুক্ত। এক্ষেত্রে এয়ার স্মিথ এট ওয়াল এবং তার সহকর্মীরা ফার্নের মিত্র হিসেবে সাইলোটামকে অভিহিত করেন। এবং এক্ষেত্রে তারা যুক্তি মনে করেন যে আণবিক যে ফাইলোজেনি বিশ্লেষণ করে এদেরকে অফিওগ্লোয়ালেস বর্গের সাথে একত্রে সাইলোটোপসিডা শ্রেণীর অন্তর্ভুক্ত করেছিলেন। তাদের এই একটা বৈশিষ্ট্য ছিল। তার মানে প্রথমে হলো সাইলোপসিডা জীবাশ্মের সাথে মিল, তারপর শৈবাল থেকে উৎপত্তি, সর্বশেষ দেখালাম যে তারা ফার্নের সাথে সম্পর্কযুক্ত। এখন বলা হচ্ছে যে সাইলোটেলোলেস বা সাইলোটাম বা মেস মেসিভ মেসিভটেরিস মেসিভটেরিসকে জীবন্ত ফসিল বলা হয় কেন? জীবন্ত ফসিল বলা হয় হচ্ছে যে সাইলোপসিটার যে ফসিল রয়েছে এগুলোর সাথে সাইলোটামের সম্পূর্ণ বৈশিষ্ট্যগুলো কি আছে, মিল আছে। আর একটা জিনিস হচ্ছে এদের উৎপত্তিগত যে বিষয়, যেটা যে উভয়ের উৎপত্তি হয়েছে ডেভোনিয়ান পিরিয়ডের শেষের দিকে। যে সমস্ত উদ্ভিদ ডেভোনিয়ান পিরিয়ডের শেষের দিকে বিলুপ্ত হয়ে যায়, কিন্তু এ সকল উদ্ভিদের জীবাশ্মের সাথে সাইলোটাম এবং টেরিসের অর্থাৎ সাইলোটেলাসের বেশ কিছু মিল থাকে, এদেরকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। এরা ওই সময়ে বিলুপ্ত সাইলোফাইটা বিভাগের উদ্ভিদসমূহ জীবন্ত প্রতিভ বা সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এখন এটা হচ্ছে যে জীবাশ্মর সাথে যদি কোনো জীবন্ত উদ্ভিদের মিল পাওয়া যায় তাহলে আমরা সেটাকে বলি জীবন্ত জীবাশ্ম। তাহলে সাইলোপসিডা যেটা ছিল, সাইলোফাইটোপসিডা যে জীবাশ্ম ছিল সেইটার সাথে সাইলো সাইলাটালিস যেটা আছে আর কি, সাইল্যাটালেস যেটা রয়েছে, যে সাইলোটাম এবং কেমিস্ট্রি যেটা রয়েছে তাদের বৈশিষ্ট্যগুলো হুবহু মিল আছে। এবং যেহেতু সাইলোফাইটোপসিডা বিলুপ্ত হয়েছে ডিভোনিয়ান পিরিয়ডে, তো তারপরেও তাদের সাক্ষী হিসেবে যেটা আমরা পাচ্ছি যে সেটা হলো যে সাইলোটেলালেস বর্গের যে উদ্ভিদগুলো আছে